আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সাহিত্যবিতান শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাদের প্রত্যেকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। স্কুল সার্ভিস পরীক্ষা অর্থাৎ SLST পরীক্ষা, WBSSC SLST যে পরীক্ষা, সেটা অ্যাট দ্য নক অফ দ্য ডোর অর্থাৎ খুবই আসন্ন। তার ফর্ম ফিল আপের পর্ব শুরু হয়ে গেছে। সেই উপলক্ষে আমি আমার বৃহত্তর স্টুডেন্টদের স্বার্থে, মাই ডিয়ার আমার প্রিয় স্টুডেন্টদের স্বার্থে আমি আজকে বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে, একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করতে চলেছি। সেটা হচ্ছে প্রত্যয়, অর্থাৎ যাকে আমরা ইংরেজি পরিভাষায় সাফিক্স বলে চিনি বা জানি। তাহলে প্রত্যয়, দ্যাট মিনস সাফিক্স, এটা আমাদের আজকে আলোচ্য বিষয়, মাই ডিয়ার। তাহলে গুরুত্বপূর্ণ টপিক বাংলা ব্যাকরণের প্রত্যয় অর্থাৎ সাফিক্স, এটা নিয়ে আমরা কথা বলবো। এই প্রত্যয়টাকে কি, এক কথায় আমরা বলি যা পরে বসে তাই প্রত্যয়। এই যা পরে বসে তাই প্রত্যয়, এই কথাটি আসলে এসছে, এই প্রত্যয় আসলে কি, যা পরে বসে, যা পরে বসে তাই প্রত্যয় বলে আমরা জানি। এই প্রত্যয় কথাটি আসলে আমরা পেয়েছি তৈত্তিরীয় সংহিতায়। তাহলে এই প্রত্যয় শব্দটি আসলে এসছে কোথা থেকে না, তৈত্তিরীয় সংহিতায়। তৈকার তৈত্তিরীয় সংহিতায় এসছে আর কি, মাই ডিয়ার। তাহলে তৈত্তিরীয় সংহিতা আমরা প্রত্যেকে মাথায় রাখবো যে তৈত্তিরীয় সংহিতায় এই প্রত্যয় কথাটি এসছে। সেখানে বলা হচ্ছে যে প্রত্যেতি পশ্চাদ আগচ্ছতি ইতি প্রত্যয়। তাই তৈত্তিরীয় সংহিতায় যে প্রত্যয়ের ডেফিনিশন বা সংজ্ঞা আমরা পাই, সেখানে দেখি কি না, প্রত্যেতি পশ্চাদ আগচ্ছতি ইতি প্রত্যয়। আমি সেটা নোট ডাউন করার চেষ্টা করছি, প্রত্যেকে একটু অ্যাটেন্টিভলি দেখবে মাই ডিয়ার। প্রত্যেতি পশ্চাদ আগচ্ছতি ইতি প্রত্যয়, ইতি প্রত্যয়। তাহলে প্রত্যেতি যে সংজ্ঞাটি আমরা পেলাম তৈত্তিরীয় সংহিতায়, প্রত্যেতি পশ্চাদ আগচ্ছতি ইতি প্রত্যয়। মাই ডিয়ার, এখানে এই যে প্রত্যেতি পশ্চাদ, এই যে ওয়ার্ডটি আমরা পেলাম, এর অর্থ হচ্ছে কি, যা পরে বসে, যা পরে বসে। তাহলে স্কুল সার্ভিস পরীক্ষা এখান দিয়ে একটা কোশ্চেন আসতেই পারে যে প্রত্যয়ের সংজ্ঞাটি আমরা আসলে কোথায় পাই বা কোথায় পেয়েছি। সেক্ষেত্রে আমরা ডেফিনেটলি আনসার করব তৈত্তিরীয় সংহিতায় এই প্রত্যয়ের সংজ্ঞাটি আমরা পাই। কি বলা হচ্ছে সেখানে না, বলা হচ্ছে প্রত্যেতি পশ্চাদ আগচ্ছতি ইতি প্রত্যয়, অর্থাৎ যা পরে বসে তাই হচ্ছে প্রত্যয়। ওকে, এই প্রত্যয়টাকে যদি আমরা ব্যুৎপত্তি অর্থে ভাঙি, অর্থাৎ আমরা প্রত্যয় করার চেষ্টা করি, সেক্ষেত্রে দেখব যে আমরা এখানে দেখব যে এর মধ্যে একটা উপসর্গ আছে, প্রতি পূর্বক ধাতু ই প্লাস অল প্রত্যয়, অর্থাৎ প্রতি প্রতি উপসর্গ পূর্বক ই ধাতু প্লাস অল প্রত্যয় ইকুয়াল টু মানে প্রত্যয়। এটাকে আমরা ব্যুৎপত্তি অর্থে বা প্রকৃত প্রত্যয় করলে আমরা সেটা পাই। এখানে দেখি আমরা যদি একটু দেখার চেষ্টা করি অ্যাটেন্টিভলি, তাহলে দেখব এই যে প্রতি, দ্যাট মিনস দিকে, প্রতিগত অর্থ হচ্ছে দিকে, আর ই ধাতু অর্থ হচ্ছে গমন করা। তাহলে দিকে গমন করা, কোন দিকে গমন করা, দ্যাট মিনস শব্দ গঠনের দিকে গমন করা বা নব নব শব্দ গঠনের কৌশল বা সিস্টেম, তাকে আমরা প্রত্যয় বলে জানি। তাহলে এখান থেকে আমরা বেশ কতগুলি জিনিস অলরেডি মানে পরিষ্কার হতে পাচ্ছি যে প্রত্যয়ের ব্যুৎপত্তি হচ্ছে, এই প্রত্যয় শব্দটিকে আমরা ব্যুৎপত্তি করলে প্রতি পূর্বক, প্রতি উপসর্গ পূর্বক ই ধাতু প্লাস অল প্রত্যয়। এই এখানে মিনিং হচ্ছে এই যে প্রতি, দ্যাট মিনস দিকে, ই ধাতু অর্থ গমন করা। তাহলে প্রত্যয়ের মর্মার্থ হচ্ছে দিকে গমন করা। কোন দিকে গমন করা, শব্দ গঠনের দিকে গমন করা। দ্যাট মিনস নব নব শব্দ গঠনের কৌশল বা পদ্ধতি, তাকে আমরা প্রত্যয় বলে জানি। এবার আমরা আসার চেষ্টা করব, বাই দ্য ওয়ে আর একটু জিনিস জেনে রাখি, তাহলে এটা আমি বলার চেষ্টা করেছি সাফিক্স, SUFFIX সাফিক্স। এটা আমরা জানবো কারণ MCQ যেহেতু মুডের পরীক্ষা, তাই প্রশ্ন আসতেই পারে।
তো যেটুকু আমরা আলোচনা রাখলাম তার দ্বারা মাই ডিয়ার কতগুলো বিষয় আমরা খুব পরিষ্কার পেরেছি। প্রথম জানার চেষ্টা করব প্রত্যয়ের ইংরেজি পরিভাষায় কি বলা হয়। সেক্ষেত্রে জানবো কি না, প্রত্যয়টাকে ইংরেজি পরিভাষায় বলা হয় সাফিক্স। এই প্রত্যয় কথার বাংলা অর্থ হচ্ছে যা পরে বসে। এটা একটা কোশ্চেন হতে পারে। এই প্রত্যয় সংজ্ঞাটি আমরা পেয়েছি কোথায় না, তৈত্তরীয় সংহিতায়। এটা একটা কোশ্চেন হতে পারে। সেখানে কি বলা হচ্ছে সংজ্ঞায়, অর্থাৎ এই প্রত্যয় যে সংজ্ঞাটি দেওয়া আছে সেটা আমাদের জেনে রাখতে হবে, যেহেতু এমসিকিউ মোডে পরীক্ষা, সেই স্বার্থেই। প্রত্যেতি পশ্চাদ আগচ্ছতি প্রত্যয়। এই প্রত্যেতি পশ্চাদ মানে হচ্ছে যা পরে বসে। তাহলে প্রত্যয়ের সংজ্ঞাটি আমরা যা পেলাম, তৈত্তরীয় সংহিতা পাচ্ছি, সংজ্ঞাটি হচ্ছে এটাই, যার মর্মার্থ হচ্ছে যা পরে বসে তাই প্রত্যয়। মাই ডিয়ার, এবার আমরা প্রত্যয় শব্দটিকে ব্যুৎপত্তি অর্থে ভাঙার চেষ্টা করি, দেখি এই অর্থের সঙ্গে সাযুজ্য হচ্ছে কিনা, মিল পাচ্ছে কিনা, সাদৃশ্য আছে কিনা। সেক্ষেত্রে দেখছি প্রত্যয়টাকে ব্যুৎপত্তি ভাঙলেই আমরা পাচ্ছি প্রতি উপসর্গ ই ধাতু প্লাস অল প্রত্যয়। এখানে আমরা ব্যুৎপত্তি অর্থে ভাঙার পরে একটু অর্থগত শব্দগত অর্থের দিকে তাকাই। সেক্ষেত্রে আমরা শব্দার্থ পাচ্ছি যে প্রতি দেখবেন দিকে ই ধাতু অর্থ গমন করা, দেখবেন দিকে গমন করা। কোন দিকে গমন করা না, শব্দ গঠনের দিকে গমন করা। তা শব্দ গঠনের নবনব কৌশল, তাকে আমরা প্রত্যয় বলে জানি মাই ডিয়ার। এটা আমরা যেটুকু প্রথম আমার মুডে প্রশ্ন হতে পারে সেটুকু আমরা প্রথম জানার চেষ্টা করলাম। এরপর আমরা ফিরব প্রত্যয়ের গুরুত্ব কোথায়, অর্থাৎ প্রত্যয়ে কেন আমরা বাংলা ব্যাকরণের ক্ষেত্রে পড়বো, অর্থাৎ জানবো প্রত্যয়ের গুরুত্ব বা ইম্পর্টেন্সি কোথায়, তা আমরা জানার চেষ্টা করবো মাই ডিয়ার পরের পার্টি। তাহলে প্রথম অংশে যে প্রশ্নগুলি আসতে পারে সম্ভাব্য, সেগুলি নিয়ে আমি একটু পূর্বাভাস দেওয়ার চেষ্টা করলাম। আশা করি প্রত্যেকেই সেগুলি পরপর নোট ডাউন করছো আর কি, এবং এমসিকিউ মুডে যে পার্টগুলিতে কোশ্চেন হতে পারে সেগুলি নিয়ে আমি প্রথমে একটু কথা বলেছি আর কি। এরপর দেখবো এই যে প্রত্যয় যেটা বললাম, দেখবেন যা পরে বসে, এর ইম্পর্টেন্সি কোথায়, গুরুত্ব কোথায়। প্রত্যয়ের গুরুত্ব আছে চারটে দিক গুরুত্ব পাই আমরা, মিনিমাম অ্যাটলিস্ট চারটে ক্ষেত্রে আমরা প্রত্যয়ের গুরুত্ব পাই। প্রথম কথা হচ্ছে কি না, প্রত্যয়ের গুরুত্ব এখানেই, সমাসের দ্বারা যেমন আমরা নতুন নতুন শব্দ গঠন করে থাকি, অর্থাৎ সমাস মানে শব্দ গঠনের ক্ষেত্রে যেমন সমাসের নেসেসিটি, দ্যাট মিনস প্রয়োজনীয়তা আছে, প্রত্যয়ের প্রয়োজনীয়তা আছে। অর্থাৎ প্রত্যয়ের দ্বারা কি হয়, সমাসের মতো প্রত্যয়ও নবনব শব্দ গঠনে সাহায্য করে। তাহলে এখানে প্রত্যয়ের একটি গুরুত্ব আছে। তাহলে প্রথম কথা হচ্ছে সমাসের মতো প্রত্যয়ও নবনব শব্দ গঠন করে। এবং প্রত্যয় দ্বারা আরেকটি কি হয়, অনেক অচলিত শব্দ যেগুলো ঠিক চল নেই, ভালো প্রচল নেই, চালু নেই, এমন অচলিত শব্দ, অনেক অচলিত শব্দ কি তাকে প্রত্যয় দ্বারা বাংলা ভাষায় গঠন করা সম্ভব হয়েছে। এটা একটা ইম্পর্টেন্সি। এই প্রত্যয়ের দ্বারা নবনব শব্দ গঠিত হওয়ার কারণে বাংলা শব্দ ভান্ডার সমৃদ্ধ হয়। 2 নম্বর পয়েন্ট, এটা একটা আমরা গুরুত্ব জানছি প্রত্যয়ের। 3 নম্বর গুরুত্ব হচ্ছে এই যে প্রত্যয়ের দ্বারা কি হয়, মানে পরিভাষা তৈরি করা হয় বা সৃষ্টি করা হয়। তাহলে পরিভাষা সৃষ্টি করে মাতৃভাষায় মানে দূরহ বিষয়ে পাঠদান করা প্রত্যয়ের পক্ষে সম্ভব হয়, প্রত্যয়ের দ্বারা সম্ভব হয়। তাহলে মাইডিয়ার বলার চেষ্টা করলাম যে নতুন নতুন পরিভাষা সৃষ্টি করে মাতৃভাষায় অনেক দূরহ বিষয়ের পাঠদান করা প্রত্যয়ের দ্বারা সম্ভব হয়। অর্থাৎ অনেক দূরহ বিষয়ের পাঠদান নিতে গেলে আমাদের সেক্ষেত্রে অনেক পরিভাষা তৈরি করতে হয়, আর সেই পরিভাষা তৈরি হয় আসলে প্রত্যয়ের দ্বারা, বা প্রত্যয়ের দ্বারা আমরা পরিভাষা তৈরি করতে পারি। তাই প্রত্যয়ের দ্বারা নতুন নতুন পরিভাষা তৈরি করলাম, সেই পরিভাষার দ্বারাই আমরা মাতৃভাষার অনেক দূর বিষয়ের পাঠ নিতে পারলাম, আমরা রিডিং টেক্সট নিতে পারবো আর কি। 4 নম্বর গুরুত্ব কোথায় না, 4 নম্বর গুরুত্ব হচ্ছে এই যে আমাদের যে শব্দগুলি আছে বাংলা ভাষায়, সেই প্রচলিত শব্দগুলির ব্যাকরণগত শুদ্ধতা কতখানি, বা সেই শব্দগুলি ব্যাকরণগত অর্থে খাঁটি কিনা, বা শব্দের মধ্যে কোনো অশুদ্ধি জায়গা আছে কিনা, এটাকে নির্ণয় করতে গেলে কোষ্ঠীপাতর স্বরূপ প্রত্যয় সাহায্য নিতে হবে। কোষ্ঠীপাতর দ্বারা আমরা যেমন সোনার সঙ্গে অন্য মানে সোনা খাঁটি সোনা কিনা আমরা যাচাই করি, বা একটি মানে মেটাল সেটা আদৌ সোনা কিনা আমরা জানার জন্য যেমন জানার স্বার্থে যেমন কোষ্ঠীপাতের সাহায্য নেই, ঠিক আছে, ঠিক তেমনভাবে কোষ্ঠীপাতর দ্বারা যেমন আমরা সোনাকে যাচাই করতে পারি,
তেমনভাবে প্রচলিত যে শব্দগুলি আছে বাংলা ভাষায় সেগুলির ব্যাকরণগত শুদ্ধতা কতখানি তা জানার জন্যে, তা টেস্ট করার জন্যে আমাদের প্রত্যয়ের সাহায্য নিতে হয় মাই ডিয়ার। তাহলে প্রত্যয়ের গুরুত্ব এই সমস্ত ক্ষেত্রগুলিতে, এগুলো নিয়ে এমসিকিউ মোডে প্রশ্ন হতেই পারে, পরপর ডিক্টেট বিবৃতি দিতে পারে, এর মধ্যে কোনটি অশুদ্ধ বা বেমানান কিংবা ঠিক নয় আপনি বলুন। তাহলে আমাদের পরপর গুরুত্বগুলি জানতে হবে। তাহলে আমি প্রত্যয়ের গুরুত্বগুলিকে পরপর এখানে আরেকবার স্মরণ করার চেষ্টা করছি, যেটাই যে সমাসের দ্বারা আমরা যেমন নতুন নতুন শব্দ গঠন করি, অর্থাৎ শব্দ গঠনের ক্ষেত্রে যেমন সমাসের সাহায্য নেই, ঠিক অনুরূপভাবে সমাসের মতো প্রত্যয় দ্বারাও নব নব শব্দ গঠন করা যায় এবং অনেক অচলিত শব্দ তাকেও প্রত্যয় দ্বারা গঠন করা যায় এবং বাংলা ভাষায় তার প্রচলন ঘটে। এই রূপের দ্বারা কি হয়, বাংলা ভাষা দিনের পর দিন সমৃদ্ধ হয় নব নব শব্দের সমাহারে। এটা প্রত্যয়ের গুরুত্ব। এছাড়া পরিভাষা সৃষ্টি করে, নতুন নতুন বা নব নব পরিভাষা সৃষ্টি করে অনেক মাতৃভাষায় অনেক দুরূহ বিষয়ের পাঠদান করা প্রত্যয়ের দ্বারা সম্ভব হয়। আর প্রচলিত যে ব্যাকরণগুলিতে যে প্রচলিত শব্দগুলি আছে বা আমাদের শব্দ ভাণ্ডারে যে প্রচলিত শব্দগুলি আছে তার ব্যাকরণগত শুদ্ধতা কতখানি তা আমাদের জানতে বলতে অবশ্যই প্রত্যয়ের সাহায্য নিতে হয়। এগুলি হচ্ছে অ্যাট এ গ্লান্স প্রত্যয়ের ইম্পর্টেন্সি বা প্রত্যয়ের গুরুত্ব। তাই প্রত্যয় সংক্রান্ত পাঠ নেওয়ার আগে আমরা এই বিষয়গুলিকে অবশ্যই মাথায় রাখবো আর মাই ডিয়ার। এরপর আমরা আসবো যে প্রত্যয় শিখতে গেলে কতগুলো বিষয় অবশ্যই আমাদের রিডিং টেক্সট দিতে হবে বা জানতে হবে। এক নম্বর হচ্ছে বর্ণ বিশ্লেষণ জানতে হবে, নত্যবিধান সত্যবিধানের রীতি জানতে হবে, বাচ্য সংক্রান্ত কনসেপ্ট প্রয়োজন। তাহলে বর্ণ বিশ্লেষণ, আপনার বাচ্য সংক্রান্ত কনসেপ্ট এবং নত্যবিধান সত্যবিধান এগুলি অ্যাটলিস্ট আমাদের জেনে আসতে হবে, তাহলে প্রত্যয়ে অনেক বেশি আমাদের জানা সহজ সাধ্য হবে। আর তার পাশাপাশি উপসর্গ সংক্রান্ত একটা কনসেপ্ট আমাদের প্রয়োজন, কারণ আমরা জানি যে সংস্কৃতে উপসর্গ আছে কটি না 20টি। এই যে 20টি উপসর্গ সংস্কৃতে আমরা পাই, প্র পর অপসম নিয়ব অনুনির, এইভাবে আমরা যদি পরপর দেখি যে আমরা সংস্কৃতে 20টি উপসর্গ পাবো আর কি, যে প্র, পরা, অপ, সম, এভাবে পরপর আমরা যদি দেখতে থাকে তাহলে সংস্কৃতে আমরা মোট 20টি উপসর্গ পাবো আর কি। সেই উপসর্গগুলিকে আমাদের জানতে হবে। তার কারণ আমি এখানে যখন প্রত্যয়টাকে বোধ পরিচয়তে ভাঙার চেষ্টা করলাম তখনই সঙ্গে সঙ্গে প্রথমে প্রতি উপসর্গ তাকে আমি আলাদা করে নিলাম, বিচ্ছিন্ন করে নিলাম। তাতে আমার সুবিধা হলো কি না, মূল যে শব্দটি সেটা অনেক বেশি ছোট হলো, হালকা হলো, ফলে তাকে প্রত্যয় নির্ণয় করা অনেক বেশি সহজসাধ্য হবে। সেই জন্যই আমরা দেখে নেব যে যে প্রকৃতি, এই শব্দগুলি আসলে প্রকৃতি বলা হয়, এই প্রকৃতির মধ্যে উপসর্গ সংযোগ আছে কিনা। যদি থেকে থাকে তাহলে উপসর্গগুলিকে অবশ্যই বিচ্ছিন্ন করতে হবে। তাই উপসর্গের কনসেপ্ট আমাদের অবশ্যই জানতে হবে। তাহলে উপসর্গ জানার চেষ্টা করব, আমরা বর্ণ বিশ্লেষণ শিখব, আমরা নত্যবিধান সত্যবিধানের রীতিগুলি স্কুল লেভেলের ব্যাকরণ বই থেকে পাঠ নিয়ে সেগুলি জানবো, সঙ্গে বাচ্য সম্পর্কে একটা কনসেপ্ট আমরা নেওয়ার চেষ্টা করব। সব মিলিয়ে প্রত্যয়ের পাঠটি নিতে আমাদের অনেক বেশি সহজসাধ্য হবে মাই ডিয়ার। এর পাশাপাশি প্রত্যয় শিখতে গেলে কতগুলি পরিভাষা সম্পর্কে আমাদের একটু নলেজ প্রয়োজন। আমি সেগুলি এক কথায় বলার চেষ্টা রাখছি মাই ডিয়ার। সেই পরিভাষাগুলি হচ্ছে এই যে আমাদের প্রথম জানতে হবে প্রকৃতি কি। আমি একটু আগে বলছিলাম যে এগুলিকে প্রকৃতি বলা হয়। দ্যাট মিনস এই যে আমরা প্রত্যয় শব্দটি নোট ডাউন করলাম, এই প্রত্যয়গুলি শব্দটি নোট ডাউন করলাম, এই শব্দটিকে আসলে কি বলা হয়, প্রকৃতি বলা হয়। তাহলে প্রকৃতির সংজ্ঞাটা কি, এরকমই যে প্রকৃতির সংজ্ঞা দুটো বিষয় আমরা মাথায় রাখবো। একটা হচ্ছে অবিভাজ্য হতে হবে। এই শব্দটি কি হতে হবে, অবিভাজ্য। অবিভাজ্য। দুই হচ্ছে আপনার মৌলিক শব্দ হতে হবে। তাহলে অবিভাজ্য মৌলিক শব্দ বা ধাতুকে আমরা প্রকৃতি বলি। এবারে এই টোটাল প্রত্যয় শব্দটাকে প্রকৃতি বলা যাবে না, কারণ এটা আসলে প্রাতিপাদিক হলো। তাহলে দুটো কন্ডিশন থাকছে, কি বললাম, অবিভাজ্য আর সেকেন্ড হচ্ছে মৌলিক শব্দ বা ধাতু।
তাহলে এটা হতে হবে অবিভাজ্য। যেমন আমি একটা বলতে পারি ই ধাতু, এটা আসলে প্রকৃতি, প্রত্যয়টা এটা প্রাতিপদিক হলো, একটু মিস্টেক করলাম আমি, মাই ডিয়ার, সরি। তাহলে অবিভাজ্য, অবিভাজ্য মৌলিক শব্দ বা ধাতু। তাহলে 1 নম্বর হচ্ছে কন্ডিশন কি, প্রকৃতির কন্ডিশন, দ্যাট মিন্স এই দুটো মিলিয়ে হয় প্রকৃতি, প্রকৃতি এই দুটো মিলিয়ে আমরা পাই। তাহলে প্রকৃতি কাকে বলে বা তার কনসেপ্টের মধ্যে আমরা কি কি পাবো, দুটো জিনিস পাবো। একটা হচ্ছে এই যে প্রকৃতি নোট ডাউন করলাম, এই প্রকৃতি কনসেপ্টের মধ্যে দুটো জিনিস আছে, একটা অবিভাজ্য আর একটা হচ্ছে সব মৌলিক শব্দ বা ধাতু। তাহলে অবিভাজ্য আমি আবারও বলছি, প্রকৃতির মধ্যে থাকছে অবিভাজ্য, থাকবে অবিভাজ্য। আর 2 নম্বর হচ্ছে মৌলিক শব্দ অর ধাতু, যে কোনো একটা থাকতে হবে। তাহলে কি কি হবে বললাম, অবিভাজ্য মৌলিক শব্দ বা ধাতু যদি এমনটি আমরা দেখি, তাকে আমরা ব্যাকরণের পরিভাষায় বলবো আসলে কি, প্রকৃতি বলে জানবো। কি বলে জানবো, প্রকৃতি। তাহলে প্রকৃতির সংজ্ঞার মধ্যে অবশ্যই দুটো জিনিস আমাদের মাথায় রাখতে হবে। 1 নম্বর অবিভাজ্য হতে হবে, তাকে কোনোভাবে ভাঙা যাবে না। আর অবিভাজ্য মানে হচ্ছে মৌলিক শব্দ, মৌলিক সেটা এর মৌলিক শব্দ বা ধাতু আর কি, ঠিক আছে। এটা মৌলিক শব্দ হতে পারে, মৌলিক ধাতু হতে পারে। যেমন ই, এটা মৌলিক ধাতু ডেফিনেটলি। আবার আমরা যদি লিখি মানব, এই মানবটা ডেফিনেটলি শব্দ, ঠিক আছে, কারণ মানব শব্দের সঙ্গে আমি প্রত্যয় যোগ করবো স্নিক, হয়ে গেল আসলে কি মানবিক। তাহলে মানব প্লাস স্নিক ইকাল টু মানবিক। তাহলে আসলে কি পেলাম, যেমন ই ধাতু প্লাস অল প্রত্যয় ইকাল টু প্রত্যয় পেলাম, প্রতি অল প্রত্যয়। তাহলে ই ধাতু প্লাস অল প্রত্যয় মানে তয়, এই তয়টুকু পাবো আমরা উচ্চারণে, এই যে তয় অংশটুকু পাবো আমরা। তাহলে আসলে কি বলার চেষ্টা করলাম আমি, অবিভাজ্য মৌলিক শব্দ, এই যে মৌলিক শব্দ এটা কিংবা মৌলিক ধাতু, এই যেটা, একে আমরা প্রকৃতি বলে চিনি বা জানি। এই প্রকৃতির সঙ্গে যখন প্রত্যয় যুক্ত হয়ে যে অংশ তৈরি হয়, যেমন তয় হলো এখানে, এখানে মানবিক হলো, এগুলোকে বলা হয় প্রাতিপাদিক। তাহলে প্রকৃতির সঙ্গে প্রত্যয় যুক্ত হয়ে যে নবগঠিত শব্দ পাই, তাকে আমরা প্রাতিপাদিক বলে জানি, মাই ডিয়ার। তাহলে আমরা পরের জিনিস জানলাম কি, প্রাতিপাদিক, প্রাতিপাদিক। তাহলে প্রাতিপাদিক কি, প্রকৃতি কি, এই বিষয়গুলো আমাদের খুব পরিষ্কার হওয়া প্রয়োজন। তাহলে প্রকৃতি কি, আবার বলছি, অবিভাজ্য মৌলিক শব্দ কিংবা ধাতু, তাকে আমরা প্রকৃতি বলে জানি। যেমন এখানে অবিভাজ্য শব্দ হচ্ছে মানব, এখানে অবিভাজ্য ধাতু হচ্ছে রস্বই ধাতু, এর সঙ্গে প্রত্যয় যোগে যে নবগঠিত শব্দ পেলাম তাকে আমরা প্রাতিপাদিক বলবো। তাহলে প্রাতিপাদিকের কনসেপ্টটা কি বা ডেফিনেশনটা কি, না এই যে প্রকৃতি যারা পাই আমরা, এই যে প্রকৃতি, এই প্রকৃতির সঙ্গে এই যে প্রকৃতি, প্রকৃতির সঙ্গে প্রত্যয় যোগ করার পরে যে নতুন শব্দ বা নবগঠিত শব্দ পাই, তাকে আমরা প্রাতিপাদিক বলে জানি। তাই দুটো ডেফিনেশন জানলাম আমরা, প্রাতিপাদিক জানলাম, প্রকৃতি জানলাম। এরপর আমরা জানার চেষ্টা করব যে ইত কি। ইত, ইত হচ্ছে এই, আমি নোট ডাউন করছি মাই ডিয়ার, ইত, এই ইত কথার মানে হচ্ছে যা ঝরে পড়ে, অর্থাৎ যা লুপ্ত হয়। কি না, এই যে আমরা প্রত্যয়টা লিখলাম অল প্রত্যয়, এই অল প্রত্যয়টাকে যদি আমরা একটু বর্ণ বিশ্লেষণ করি, তাহলে দেখবো এখানে আসলে পাচ্ছি অ প্লাস ল। দেখো দুটো জিনিস আমরা পাচ্ছি, অল প্রত্যয়টাকে বর্ণ বিশ্লেষণ করলে পাই, বর্ণ বিশ্লেষণ করলে আমরা অ প্লাস ল পাই। এর মধ্যে আমরা অবশ্যই দেখি এই প্রত্যয় যখন হচ্ছে আর কি, তখন লটাকে বাদ পড়ছে বা ঝরে পড়ছে, অনলি ফর অটা এই রস্বই ধাতুর সঙ্গে যুক্ত হচ্ছে, হয়ে প্রত্যয় শব্দটি গঠিত হচ্ছে। তাহলে প্রত্যয় করার সময় যে আমরা প্রত্যয়টি যে আপনার প্রত্যয় যুক্ত করছি, এই প্রত্যয়ের সব অংশগুলো ধাতুর সঙ্গে বা প্রকৃতির সঙ্গে যুক্ত হয় না। তাহলে প্রত্যয়ের
মানে ব্যুৎপত্তি হবে গঠিত হওয়ার সময় মানে প্রত্যয়ের কিছু অংশ ঝরে পড়ছে, পড়ে গিয়ে প্রকৃতির সঙ্গে যুক্ত হচ্ছে বাকি অংশটুকু। তাই প্রকৃতির সঙ্গে প্রত্যয়ের সব অংশটুকু যুক্ত হয় না, বহু ক্ষেত্রেই কিছু অংশ লোপ পায় বা ঝরে পড়ে। এই ঝরে পড়া বা লোপ পাওয়া অংশগুলোকে ঈদ বলা হয়। তা ঈদ মানে হচ্ছে ঝরে পড়া বা লোপ পাওয়া। তাহলে খুব সহজ ভাষায় বললে আমরা বা জানার চেষ্টা করবো এই যে প্রকৃতির সঙ্গে প্রত্যয় যখন যুক্ত হচ্ছে, সে যুক্ত হওয়ার কালে অনেক শব্দ মানে অনেক আপনার ধ্বনি বা ধ্বনিগুচ্ছ লুপ্ত হবে বা ঝরে পড়বে। সেই লুপ্ত হওয়া মানে অংশগুলোকে আমরা ঈদ বলে জানবো। তাহলে ঈদের কনসেপ্টটা জানলাম। এরপর আমরা জানবো উপধা কি। ঠিক আছে, এরপর আমরা আসছি এদের উপধার কনসেপ্টটা আমাদের নিতে হবে। তাহলে মোটামুটি এই অংশগুলো থেকে একটা বৃহত্তর পাঠ আমাদের জানা হবে আর কি। তাহলে উপধা উপধা হচ্ছে এই সহজ বিষয়। আমরা যে প্রাতিপাদিক একটু আগে বললাম যে প্রকৃতির সঙ্গে প্রত্যয় যোগে যে নতুন শব্দ তৈরি হচ্ছে তাকে প্রাতিপাদিক বলছি। ওই প্রাতিপাদিক বা শব্দ, ওই শব্দের অন্তবর্ণের পূর্ববর্ণকে উপধা বলা হয়। অর্থাৎ যখন আমরা একটা শব্দ লিখছি মানবিক, এই যে শব্দটা লিখলাম মানবিক, লিখলাম আমরা মানবিক মানবিক লিখছি। এই মানবিক শব্দটাকে যখন আমরা বর্ণ বিশ্লেষণ করব, অন্তবর্ণের শেষ বর্ণ মানবিক, একে আমরা বর্ণ বিশ্লেষণ করলে পাবো দেখো ব প্লাস রস্বই প্লাস ক, মানবিক মানব ইক। তাহলে মানবিক, তাহলে ব রস্বই ক, ঠিক আছে মানবিক। তাহলে এখানে দেখো ক হচ্ছে ব্যঞ্জন বর্ণ, তাহলে সে এই ব্যঞ্জন বর্ণ অন্তবর্ণটি স্বর কিংবা ব্যঞ্জন যাই হোক না কেন, দুটি হতে পারে। ব্যঞ্জনটি কখনো স্বর হতে পারে, কখনো ব্যঞ্জন হতে পারে। তাহলে স্বর কিংবা ব্যঞ্জন যাই হোক, অন্তবর্ণের পূর্ব বর্ণ দ্যাট মিন্স আগের বর্ণটাকে আমরা উপধা বলে জানবো। তাহলে প্রাতিপাদিক বা শব্দের অন্তবর্ণের আগের বর্ণটাকে উপধা বলা হয় মাই ডিয়ার। তাহলে আমরা ভালো মাথায় রাখবো যে বর্ণ বিশ্লেষণ করার পরেই প্রনাউন্সিয়েশন নিলে আমরা বর্ণ বিশ্লেষণ করতে আমাদের সহজ হবে। সেই বর্ণ বিশ্লেষণ করলে আমরা দেখব যে শব্দ বা প্রাতিপাদিক ছিল তার অন্তবর্ণের আগের বর্ণটি কি। ঠিক আছে, অন্তবর্ণটি কখনো স্বর হবে, কখনো ব্যঞ্জন হবে, যাই হোক না কেন তার আগের বর্ণটাকে আমরা উপধা বলে জানবো মাই ডিয়ার। তাহলে এরপর আমরা আসছি গুণ, বৃদ্ধি এবং আদেশ, এই তিনটি পাঠ নিয়ে। তাহলে গুণ এবং বৃদ্ধি খুব সহজ কনসেপ্ট। গুণ দ্যাট মিন্স যা ছিল তাই থাকবে। ঠিক আছে, দ্যাট মিন্স হচ্ছে যদি আমরা একটু দেখি, একটু বোর্ডটা ক্লিয়ার করা জরুরি। তাহলে গুণ, বৃদ্ধি এবং আদেশ এই তিনটি কনসেপ্ট যদি আমরা নিতে পারি তাহলে প্রত্যয় সংক্রান্ত একটা মোটামুটি পরিবেশ আমাদের জানা হবে। তাহলে প্রত্যয় ক্লাসে আমরা অনেক সহজেই ধরতে পারবো বা শব্দার্থগুলো বুঝতে পারবো আর কি। তাহলে গুণ দ্যাট মিন্স রস যা ছিল তাই থাকবে, আর বৃদ্ধি দ্যাট মিন্স বাড়বে। তাহলে কি বিষয়টি আমরা উদাহরণ নিয়ে চেষ্টা করি। রস্বৌ দীর্ঘ যদি এগুলোকে কনভার্ট হয়ে ওকার হয় দ্যাট মিন্স অব হয় তাহলে হবে গুণ। আবার এই রস্ব দীর্ঘ যদি রৌ মানে দীর্ঘ মানে রস্ব না হয় দীর্ঘকার হয়, সেক্ষেত্রে যেমন যদি আব হয় তাহলে হবে আপনার বৃদ্ধি। দ্যাট মিন্স কি বলতে চাইছি আমি, অব দ্যাট মিন্স এখানে অ রয়েছে, কোনো বিশেষ কিছু বৃদ্ধি হয়নি, কিন্তু এখানে স্বরের দীর্ঘীভবন ঘটেছে। তাহলে এমন যদি দীর্ঘীভবন ঘটে সেক্ষেত্রে বৃদ্ধি, আর স্বরের দীর্ঘীভবন না ঘটলে অ আছে এখানে আ হয়ে গেছে, এই দীর্ঘীভবন না ঘটলে যদি হর্ষ যেমন ছিল তেমনই থাকে তাহলে সেক্ষেত্রে গুণ। তাহলে গুণ হচ্ছে হর্ষ স্বর যেমন আছে তেমন রূপে থাকলে সেটা গুণ। যদি সেটা দীর্ঘীভবন হয়, দীর্ঘরূপ লাভ করে, সেক্ষেত্রে আমরা বৃদ্ধি বলে জানবো। আরেকটি হচ্ছে আদেশ, শেষ টপিক যেটি আর কি। আদেশ হচ্ছে এই যে আপনার যে প্রকৃতি যেটা আমরা লিখছি, এই যে প্রকৃতির অন্তর্গত মানে এক বর্ণ বা বর্ণগুচ্ছ
কিংবা এক ধ্বনি বা ধ্বনিগুচ্ছ তার মধ্যে যদি কোনো পরিবর্তন ঘটে, এক ধ্বনি তার স্থানে যদি অন্য ধ্বনি এসে বসে, এক ধ্বনিগুচ্ছ তার পরিবর্তে যদি অন্য বর্ণগুচ্ছ মানে অন্য ধ্বনিগুচ্ছ এসে বসে, তখন সেটা আদেশ। কেমন, যদি একটা আমরা নেই প্রত্যয় করলে জানতে পাবো। যেমন হন, অদোতন হাসন্ত, হন ধাতু প্লাস নক প্রত্যয় ইকালটা হচ্ছে কি ঘাতক। আমরা একটু দেখি তাহলে খুব সহজে বলতে পারবো। একটু দেখি, এখানে ধাতু ছিল হন ধাতু, প্রত্যয় নক সেটা আলাদা বিষয়, কেন নক হয়েছে কি বৃত্তান্ত আমি নক প্রত্যয়ের প্রসঙ্গে আলোচনা রাখবো। যেটা বলার বিষয় যে হন ধাতু, তাহলে এখানে ধাতু ছিল হন ধাতু, কিন্তু যখন আমি প্রাতিপাদিক পেলাম, নতুন শব্দ পেলাম, ঠিক আছে, এই যে প্রত্যয় প্রকৃতির সঙ্গে প্রত্যয় যোগ হয়ে নবগঠিত শব্দ, তাকে আমরা প্রাতিপাদিক বলে জানি। এই প্রাতিপাদিক বা নতুন শব্দ, এই শব্দের মধ্যে দেখো এখানে হন ধাতুতে হ ছিল, ব্যঞ্জন বর্ণের হ, কিন্তু যখন প্রাতিপাদিক বা নতুন শব্দ পেলাম সেখানে কিন্তু ঘ পেলাম। তাহলে এই যে পরিবর্তন, অর্থাৎ প্রকৃতি, এই শব্দটাকে প্রকৃতি তো বলা হয়, কারণ অবিভাজ্য মৌলিক শব্দ বা ধাতুকে প্রকৃতি বলে। এই প্রকৃতির মধ্যে যে পরিবর্তন প্রাতিপাদিকে এসে, এটা হচ্ছে প্রকৃতি, এটা হচ্ছে প্রাতিপাদিক, এটাকে বলা হয় প্রকৃতি আর এটাকে বলা হচ্ছে প্রাতিপাদিক। আমরা একটু আগে আলোচনা রাখলাম। তাহলে প্রকৃতির অন্তর্গত যে ধ্বনি বা ধ্বনিগুচ্ছ তার যদি পরিবর্তন হয় প্রাতিপাদিকে এসে, তখন সেটা হয় আদেশ। অর্থাৎ এক ধ্বনি বা ধ্বনিগুচ্ছের স্থানে অন্য ধ্বনি বা ধ্বনিগুচ্ছ এসে বসলে, জায়গা জুড়ে নিলে, সেক্ষেত্রে আদেশ হয়। তাহলে গুণ কি বৃদ্ধি কি আমরা জানলাম, এবং আমি বারবার বলার চেষ্টা রাখছি, যখন উপসর্গটা আমি মানে পৃথক করলাম, এই যে শব্দটি আমি লিখলাম, হাইপেন দিলাম, দ্যাট মিনস এই হাইপেনটাকে বলা হয় আসলে ব্যাকরণ পরিভাষায় পূর্বক। তাহলে কি বলা হয়? পূর্বক বলা হয়, একে ব্যাকরণের পরিভাষায় বলা হয় পূর্বক। তাহলে আমরা আলটিমেটলি যেগুলি শব্দার্থ সেগুলি সবটাই আজকে ক্লাসে জানার চেষ্টা রাখলাম। প্রথমে জানলাম প্রকৃতি কি, সেক্ষেত্রে বলেছি প্রকৃতির দুটি কনসেপ্ট, একটা হচ্ছে অবিভাজ্য মৌলিক শব্দ বা ধাতু, তাকে প্রকৃতি বলে। এই প্রকৃতির সঙ্গে যখন প্রত্যয় যুক্ত করব, করার পরে ইকুয়াল টু চিহ্ন দেওয়ার পরে ডান দিকে যে শব্দটি পাবো, নবগঠিত শব্দ, তাকে আমরা বলবো প্রাতিপাদিক। তাহলে প্রকৃতির সঙ্গে প্রত্যয় যোগে নতুন শব্দ বা নবগঠিত শব্দ আমাদের যেটা গঠিত হচ্ছে তাকে প্রাতিপাদিক বলছি। তাহলে প্রকৃতি জানলাম, প্রাতিপাদিক জানলাম। এই যে প্রাতিপাদিক বা নবগঠিত শব্দ, এই শব্দের অন্তবর্ণ দেখবে শেষ বর্ণের আগের বর্ণটাকে বলা হয় উপধা। তাহলে উপধা জানলাম। এরপর আমরা আসছি প্রকৃতি সংজ্ঞা তো বললাম, উপধা বললাম আমরা, সেক্ষেত্রে পূর্বক হাইপেন চিহ্নটাকে ব্যাকরণ পরিভাষায় পূর্বক বলা হয়, এটা জানলাম। ইত বিষয়টি কি, প্রত্যয়ের সব অংশগুলি প্রকৃতির সঙ্গে যুক্ত হয় না, কিছু অংশ ঝরে পড়ে, সেই ঝরে পড়া অংশগুলোকে বলা হয় ইত। ইত আমরা জানলাম। ফলে এইভাবে ব্যাকরণের পরিভাষায় মানে প্রত্যয়ের ক্ষেত্রে কতগুলি পরিভাষা আমাদের জানা অবশ্যই প্রয়োজন, সেগুলি অ্যাট এ গ্লান্স আমি এখানে আলোচনা করার চেষ্টা করলাম। এবং পরপর এমসিকিউ মুডে যে ধরনের প্রশ্নগুলি আসতে পারে মাই ডিয়ার, সেগুলি আমি নোট ডাউন করলাম এবং স্টেপ বাই স্টেপ আমি কথা বললাম। তাহলে আজকে প্রত্যয়ের এই যে সংক্ষিপ্ত ক্লাস, সেখানে প্রত্যয় সংক্রান্ত যে প্রশ্নগুলি প্রথমে আমাদের আসার সম্ভাবনা প্রবল আসন্ন স্কুল সার্ভিস পরীক্ষায়, সেগুলি নিয়ে আমি একটা সামগ্রিক ধারণা দেওয়ার চেষ্টা রেখেছি। আমরা পরের ক্লাসে এসে প্রত্যয়ের শ্রেণীবিভাগ এবং অন্যান্য নিয়মাবলী সম্পর্কে আমরা জানবো। সেক্ষেত্রে উপসর্গ সম্পর্কে কনসেপ্ট, আমরা জানবো প্রত্যয়ের সঙ্গে আপনার বিভক্তির তফাৎ কোথায়, প্রত্যয়ের সঙ্গে উপসর্গের তফাৎ কোথায়, এই পার্থক্যগুলো আমাদের জানতে হবে। তাহলে আজকে আমরা প্রথমে প্রত্যয় সংজ্ঞা নিলাম, প্রত্যয়ের ব্যুৎপত্তি জানলাম, প্রত্যয় সংজ্ঞাটিকে কোথায় আছে জানলাম, তৈত্র সংহিতায় কি বলা হয়েছে তা বললাম, তার অর্থ কি বলার চেষ্টা রাখলাম। ফলে এইভাবে একটা সংক্ষিপ্ত ক্লাসের মধ্য দিয়ে আমি প্রত্যয় সংক্রান্ত একটা আউট নলেজ, যেগুলি আমাদের প্রথম অবস্থায় অবশ্যই জানার প্রয়োজন, সেগুলো আমি বলার চেষ্টা রেখেছি মাই ডিয়ার।
তাহলে প্রত্যাশা সংক্রান্ত আরও যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আমার নির্দিষ্ট যে হোয়াটসঅ্যাপ নম্বর সেখানে 9735503676 সেখানে কমেন্ট করবে প্রত্যেকেই। এছাড়া আমাদের সাহিত্য বিতান শিক্ষা প্রতিষ্ঠানের যে ফেসবুক পেজ, সেই পেজের লিঙ্কটি গ্রুপে দেওয়া থাকবে কিংবা হোয়াটসঅ্যাপ নম্বরে ফরওয়ার্ড করা হবে আর কি, সেখানেও আপনারা যুক্ত হবেন এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জিজ্ঞাসা করবেন। আমি চেষ্টা করব সেগুলিকে অবশ্যই সহজসাধ্যভাবেই ধরিয়ে দেওয়ার বা বলে দেওয়ার। তাহলে পরবর্তী ক্লাসে আমরা প্রত্যয় নিয়ে আরও ডেসক্রিপটিভ মোডে আসার চেষ্টা রাখছি। ফলে পরবর্তী ক্লাসের জন্যে আমরা প্রত্যেকেই অপেক্ষা রাখি এবং আমাদের ফেসবুক পেজটিকে আমরা ফলো আপ করি এবং আমাদের যে ইউটিউব চ্যানেল সেটাকে আমরা প্রত্যেকেই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবো আর কি। আশা রাখছি প্রত্যেকেই এই সংক্ষিপ্ত ক্লাসের মধ্য দিয়ে প্রত্যয় সংক্রান্ত একটা সামগ্রিক ধারণা আপনারা পেয়েছেন। ধন্যবাদ।